নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটি প্রথম সেমিস্টার জিওগ্রাফি পাস বা জেনারেল কোর্স যারা পড়ছো আন্ডার এনইপি সিলেবাস তাদের জন্য। 2026 সালে যারা ফার্স্ট সেমিস্টার পাসে বা জেনারেলে অর্থাৎ মাইনর যেটা বলা হয়, তো সেই মাইনর জিওগ্রাফি যারা পড়ছো তো তাদের আগামী পরীক্ষার জন্য আমি একটা সাজেশান ভিডিও তৈরি করেছি, এবং এই সাজেশান ভিডিওটা তোমরা যদি ফলো করো এবং এই সাজেশানে আমি যে সমস্ত কোশ্চেনগুলো মেনশান করেছি এই কোশ্চেনগুলো একটু কেয়ারফুলি দেখো এবং একটু তৈরি করে নাও, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা পরীক্ষাতে এগুলো সবাই কমন পেতে চলেছো, 100% কমন পড়বে। ঠিক আছে, তাহলে তুমি ভিডিওটা তোমরা সবাই ভালো করে দেখবে। এবং আমি কোন কোশ্চেনটা বাংলাতেই লিখেছি, কারণ তোমাদের কোশ্চেন বাংলা ইংরাজি দুটোতেই হবে, আমি বাংলাতেই দিয়েছি। তোমরা ভালো করে দেখবে এবং যদি কোনো কিছু সমস্যা হয় কমেন্টে সেকশানে জানাবে, আমি তোমাদেরকে কমেন্টে হেল্প করব অবশ্যই। ঠিক আছে, শুরু করা যাক। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথমে 10 মার্কস বা 5 মার্কসের জন্য প্রথম যে কোশ্চেনটা আছে, এক দাগ, নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। আচ্ছা, এখানে সঞ্চয় কাজটা তোমাদের এবার খুবই ইম্পর্টেন্ট, এবং এর সাথে তোমরা ক্ষয় কাজটাও একটু সাইডে করে রাখবে। অর্থাৎ নদীর ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজটা বেশি ইম্পর্টেন্ট, এবং ক্ষয় কাজটা সেটাও তোমরা করে রাখবে। এটা কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আসতে চলেছে। কোশ্চেন নাম্বার 2, পৃথিবীর অভ্যন্তরভাগের শ্রেণীবিভাগ করো বা পৃথিবীর অভ্যন্তরভাগ নিয়ে আলোচনা করো। অর্থাৎ ভূমিকম্পীয় তরঙ্গের ভিত্তিতে পৃথিবীর অভ্যন্তরভাগের শ্রেণীবিভাগ করতে হবে। এই কোশ্চেনটা আসবেই 100%। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, গ্রানাইটযুক্ত অঞ্চলে সৃষ্ট ভূমিরূপ। অর্থাৎ গ্রানাইটযুক্ত অঞ্চলে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়? টর সৃষ্টি হয়, বর্নহার্ট তৈরি হয়, ক্যাসেল কাপিস তৈরি হয়, গণ্ডশিলা তৈরি হয়। তো সেই সমস্ত ভূমিরূপগুলো চিত্রসহ একটু আলোচনা করতে হবে। আচ্ছা, 4 দাগ বলা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো বা পার্থক্য আলোচনা করো। তো দুর্যোগ ও বিপর্যয়ের কিন্তু পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা এখানে আরেকটা জিনিস মেনশন করবে, সেটা হলো মনুষ্যসৃষ্ট দুর্যোগ আর প্রাকৃতিক দুর্যোগ, এই দুটোর পার্থক্য একটু করে রাখবে। এটা আসার সম্ভাবনা 90%, কিন্তু ওটাও একটু করে রাখবে। আচ্ছা, চলে যাই নেক্সট। 5 দাগে বলা হয়েছে পৃথিবীর বায়ুচাপ বলয় এবং নিয়ত বায়ুর মধ্যকার সম্পর্ক আলোচনা করো। তোমরা জানো পৃথিবীতে কিন্তু বায়ুচাপ বলয় দু ধরনের, একটা উচ্চচাপ বলয়, একটা নিম্নচাপ বলয়। তো 7টি বায়ুচাপ বলয় আছে উচ্চচাপ নিম্নচাপ ধরে, এবং বিভিন্ন যে নিয়ত বায়ু, পশ্চিমা বায়ু, আয়ন বায়ু, মেরু বায়ু। তো এই বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর কী সম্পর্ক সেটা চিত্রসহ একটু বিশ্লেষণ করতে হবে। কোশ্চেন নাম্বার 6, মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 99% আসার সম্ভাবনা তোমাদের। আচ্ছা, যে ইউনিভার্সিটিতে পড়ছো না কেন ফিজিক্যাল জিওগ্রাফিতে, তোমাদের এটা কিন্তু 99% আসবেই। দেখো, এখানে দু ধরনের নিয়ন্ত্রক হয়, একটা সক্রিয়, একটা নিষ্ক্রিয়। জলবায়ু জীবজগৎ সক্রিয় নিয়ন্ত্রক, আর ভূপ্রকৃতি, ভূত্বক, ভূত্বক জনকশিলা আর সময়, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় নিয়ন্ত্রক। তো তোমাদের কিন্তু এই 10 নম্বরের না আসলেও 5 নম্বরে এমন আসতে পারে যে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ও জনকশিলার ভূমিকা লেখো বা আদিশিলার ভূমিকা লেখো, এরকম আসতে পারে। তো খুব কেয়ারফুলি ভালো করে পড়বে এটা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 কী বলছে? উপাদান ও বা উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। এটাও কিন্তু 100% আসবে, 100%। অর্থাৎ পৃথিবীর যে বায়ুমণ্ডল সেটা উপাদানের ভিত্তিতে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার, আর উষ্ণতার ভিত্তিতে 6টা যে ভাগ আছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। তো সেই 6টা ভাগ কিন্তু আমাদের আলোচনা করতে হবে। তো উপাদানের ভিত্তিতেও বলতে পারে, উষ্ণতার ভিত্তিতেও বলতে পারে। তো উষ্ণতার ভিত্তিতে বলবেই, এটা তো বলবেই, এবং তার সাথে উপাদানটা যদি বলে উপাদানটাও করে দেবে। আর যদি নাও বলে, শুধু যদি বলা হয় যে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করো, উপাদান এবং উষ্ণতা দুটোর ভিত্তিতে তোমরা লিখবে। বেশি ওয়েটেজ দেবে উষ্ণতার ভিত্তিতে যে শ্রেণীবিভাগ 6টা স্তর আছে সেই স্তরগুলোর উপরে। আচ্ছা, পরের প্রশ্ন 8 নম্বর, জেট বায়ুর জীবনচক্র আলোচনা করো। বন্ধুরা, তোমরা জানো জেট বায়ুর যে জীবনচক্র, যেটাকে ইন্ডেক্স সাইকেল বলা হয়, সেই জেট বায়ুর জীবনচক্র 4টি পর্যায়ে সম্পন্ন হয়। তো সেই সম্পর্কিত যে 4টি পর্যায়, স্টেজ 1 থেকে স্টেজ 4, সেই 4টে পর্যায়ে একটু লিখতে হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9, বাস্তুতন্ত্রের উপাদান ও শক্তির প্রভাব আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বাস্তুতন্ত্রের উপাদান যেগুলো জৈব অজৈব উপাদান সেগুলো লিখবে, এবং শক্তির প্রভাব, বাস্তুতন্ত্রে যে একমুখী শক্তির প্রভাব হয় সেই শক্তির প্রভাবটা একটু আমরা আলোচনা করব। কোশ্চেন নাম্বার 10, ল্যাটেরাইট ও পর্জল মাটির পরিলেখ ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। বন্ধুরা, তোমরা জানো ল্যাটেরাইট এবং পর্জল, ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয় উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে, এবং পর্জল মাটি সৃষ্টি হয় স্বল্পবর্গীয়
অরণ্য অঞ্চলে। তো সেই দুটো মাটি কীভাবে সৃষ্টি হয় এবং এই মাটির পরিলেখ বলতে মাটির যে 5টে স্তর হয়, ও স্তর, এ স্তর, বি স্তর, সি স্তর, ডি স্তর, তো সেই স্তরগুলো কীভাবে সৃষ্টি হচ্ছে এবং সেই স্তরগুলোর কী কী বৈশিষ্ট্য আছে সেইগুলো একটু আলোচনা করতে হবে। আচ্ছা, কোশ্চেন 11 কি বলছে, উদ্ভিদের উত্তরণের স্তরগুলি ব্যাখ্যা করো, অর্থাৎ সাকসেশন, প্ল্যান্ট সাকসেশন, যে 7টা স্তরের মধ্যে দিয়ে উদ্ভিদের উত্তরণ ঘটে বা উদ্ভিদ ছোট থেকে বড় হয়ে ক্লাইম্যাক্স কমিউনিটিতে পৌঁছায়, তো সেই উত্তরণের স্তরগুলি ব্যাখ্যা করতে হবে। কোশ্চেন নম্বর 12, নিরক্ষীয় চিরহরিত অরণ্য, সাভানা, তৈগা, তুন্দ্রা, নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োমের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। দেখো এখানে যে বায়োমগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিরক্ষীয় চিরহরিত অরণ্য বায়োম, যেটা আসার সম্ভাবনা 99%। এছাড়াও তোমরা সাভানা এবং তৃণভূমি বায়োম, নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম, এই দুটো বায়োম একটু দেখে রাখবে। তো এর মধ্যে থেকেই আসবে, এই তিনটের থেকেই বেশি আসার সম্ভাবনা নিরক্ষীয় চিরহরিত অরণ্য বায়োম। এবং এই বায়োমের কিন্তু যে বৈশিষ্ট্য, ভৌগোলিক অবস্থান করবে, কি জলবায়ুগত কিছু বৈশিষ্ট্য দেবে, অর্থাৎ উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা কেমন থাকে সেটা, এবং তারপরে উদ্ভিদ এবং প্রাণী সম্প্রদায়ের একটু কিন্তু ব্যাখ্যা দিতে হবে, বা কী কী উদ্ভিদ সম্প্রদায় আছে, কী কী প্রাণী সম্প্রদায় আছে সেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তেরোদা কী বলছে দেখো, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বায়োমের উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায়ের উল্লম্ব শ্রেণীবিন্যাস করো, অর্থাৎ যাকে ভার্টিক্যাল স্ট্র্যাটিফিকেশন বলে। অর্থাৎ যারা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ আছে, তোমরা জানো ওখানে খুব বড় বড় উদ্ভিদ জন্মায়, যার উদ্ভিদের উপরের বা পাতাগুলোকে ক্যানোপি বা চাদোয়া বলা হয়। তো সেই উদ্ভিদ যে বিভিন্ন স্তরে স্তরে ভাগ থাকে, তো সেই বিভিন্ন স্তরে আবার বিভিন্ন প্রাণীরা বসবাস করে উদ্ভিদকে আশ্রয় করে, উড়ন্ত প্রাণী, ক্লাইম্বিং প্রাণী। তো সেই উদ্ভিদ ও প্রাণী সম্পদে যে উল্লম্ব বন্টন, সেটা একটু লিখতে হবে খুব ভালো করে, 5 মার্কসের আসতে পারে। নেক্সট চলে যাব। আচ্ছা, এগুলোই তোমাদের বড় প্রশ্ন ছিল, এইগুলো করলে তোমাদের বড় প্রশ্ন আর কিচ্ছু করতে হবে না, এর মধ্যে থেকেই সব চলে আসবে। এই 13টা প্রশ্ন করলে তোমরা খুব কেয়ারফুলি এই 13টা প্রশ্ন করে ফেলবে, আরেকবার দরকার হলে রিপিট করে তোমরা দেখে নেবে। আচ্ছা, এবার আমরা চলে যাব 2 মার্কসের জন্য। 2 মার্কস, এখান থেকে 2 মার্কস শুরু হলো। আচ্ছা, প্রথমে আছে দেখো, টর কাকে বলে, বা টর কীভাবে সৃষ্টি হয়, কোশ্চেনও দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। টর আমরা জানি গ্র্যানাইটযুক্ত অঞ্চলের একটি ভূমিরূপ হচ্ছে টর, সে টর কীভাবে সৃষ্টি হয়। আচ্ছা, 2 দাগ, মনুষ্য সৃষ্ট দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পার্থক্য, এটা আমি 5-এর মধ্যে একটু বলে দিয়েছিলাম তোকে, 2-এর মধ্যে আমি ইনক্লুড করেছি এটাকে, অর্থাৎ মনুষ্য সৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ, তার পার্থক্য। 3, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4, ইকোটন কি, এটা কিন্তু খুব আসবে 100% 2 মার্কস। ইকোটন, যেমন পাকল্যান্ড সামানা একটা ইকোটন, দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী যে প্রান্তিদেশীয় এলাকা তাকে ইকোটন বলা হয়। আচ্ছা, 6 কি বলছে দেখো, ITCZ কাকে বলে, অর্থাৎ ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন কি, সেটা একটু পড়তে হবে। তোমরা জানো 2 ধরনের আয়ন বায়ু, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব, সেটা যে নিরক্ষীয় অঞ্চল বরাবর মিলিত হয় সেটাকে ITCZ বলা হয়। 6 বলছে জিওস্ট্রপিক বায়ু কাকে বলে, বা জেট বায়ু, এটা ওখানে হতে পারে, জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো, সেটা আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, 7 কি বলছে, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাটির উপরি স্তর থেকে যে বিভিন্ন মাটির কণা, বিভিন্ন পুষ্টিমূল্য নিচে অপসারিত হয়ে যায়, তাকে বলা হয় এলুভিয়েশন, আর নিচের স্তরে বি স্তরে সঞ্চিত হওয়াকে বলা হয় ইলুভিয়েশন। এই দুটোর পার্থক্য করে ফেলবে। আচ্ছা, 8 নম্বর কি বলছে, বিয়োজকের ভূমিকা লিখতে হবে বাস্তুতন্ত্রে, অর্থাৎ বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা কী সেটা আলোচনা করতে হবে। এমন আসতে পারে বিয়োজক কাকে বলে, আসতে পারে, বা বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা কী সেটা আসতে পারে। 9, বায়ুমণ্ডলের ওজন হ্রাসের কারণগুলি কী কী। বায়ুমণ্ডলের যে ওজন স্তর, আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ার, যে নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ার 15 থেকে 30 কিলোমিটার, সেখানে ওজন গ্যাসের ঘনত্ব বেশি বলে ওটাকে ওজন স্তর বলা হয়। তো সেই ওজন স্তরের ঘনত্ব হ্রাস, যে 200 ডপসান ইউনিটের কম হয়ে যায়, যেটাকে ওজন হোল বলা হয়, তো সেটা সৃষ্টির কারণ কী, ঠিক আছে। আচ্ছা, 10 বলছে বায়ুমণ্ডলের CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্প বা অ্যারোসলের গুরুত্ব লিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, 11 বলছে হ্যাবিট্যাট কি, হ্যাবিট্যাট বা বাসস্থান কি। 12, নিচ কি, ইকোলজিক্যাল নিচ বলে এটাকে, নিচ কি। 13, সম্প্রদায় অর্থাৎ বাস্তুতন্ত্রের সম্প্রদায় বা কমিউনিটি কাকে বলে, এটা বাস্তুতন্ত্রের সম্প্রদায় বা কমিউনিটি কাকে বলে সেটা একটু করে ফেলবে। 13। আচ্ছা, চলে যাবো 14তে। 14তে কি বলছে দেখো, ভূত্বকের সংজ্ঞা দাও। ভূত্বকের সংজ্ঞা, আমরা জানি পৃথিবীর একদম উপরের যে স্তর, 3টে স্তরের মধ্যে, সেটাকে ভূত্বক বলা হয়, যেটা শিয়াল ও সীমা নিয়ে গঠিত, ভূত্বকের সংজ্ঞা দিতে হবে। 15 বলছে মিয়েন্ডার কি, মিয়েন্ডার নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। আচ্ছা, 16 বলছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে পার্থক্য লেখো, এটাও 2 মার্কসের আসতে পারে কিন্তু, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের পার্থক্য। আচ্ছা, 17 বলছে নদীর দ্বারা সৃষ্ট দুটি ক্ষয়জাত ভূমিরূপের বর্ণনা দাও।
এটা 2 মার্কসে আমি দিয়ে যেতে পারে। আমি যেমন ওটা 10 মার্কসে তোমাকে সঞ্চয় কাজটা রেখেছি এবং ক্ষয় কাজটা পড়ে নিতে বলেছি, তো ওটা পড়ে নিলে এখান থেকে এটা পেয়ে যাবে তোমরা। নদীর দ্বারা সৃষ্ট দুটি ক্ষয়জাত ভূমিরূপের বর্ণনা দাও। আচ্ছা, 18 বলছে ভূমিকম্পের ছায়া বলয়, সিসমিক শ্যাডো। এই প্রশ্নটা আসবেই, তোমরা ভালো করে নোট ডাউন করো, ভূমিকম্পের ছায়া বলয় কি, ঠিক আছে। আচ্ছা, 19 কি বলছে মেসা ও বিউট কি। আমরা জানি মেসা ও বিউট কিন্তু কোথায় সৃষ্টি হয়, মেসা ও বিউট কিন্তু ব্যাসালযুক্ত অঞ্চলে কিন্তু মেসা বিউট সৃষ্টি হতে পারে। হ্যাঁ, লাভা প্লেটো, মেসা বিউট এগুলো সৃষ্টি হয়, তার মানে মেসা বিউটটি ইম্পর্টেন্ট। আচ্ছা, 20 কি বলছে ময়ীভবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য, এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 21 কি বলা হচ্ছে নদীর ক্ষয়কারী প্রক্রিয়াগুলি কী কী, অর্থাৎ নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয় করে, জল প্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, বুদবুদ ক্ষয়, দ্রবণ ক্ষয়, ওগুলো একটু লিখতে হবে। 22 কি বলছে দেখো হপকিন্সের সেই ষষ্ঠ খাতের সূত্র কাকে বলে সেটা পড়ে ফেলবে। আচ্ছা, 23 কি বলা হচ্ছে আদা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে। বন্ধুরা তোমরা জানো দুর্যোগের ক্ষেত্রে যেখানে প্রাকৃতিক এবং মানবীয় দুটো কারণই ইনভলভ থাকে, তো সেইটাকে বলা হয় আদা প্রাকৃতিক দুর্যোগ। তো সেই দুর্যোগের সংজ্ঞা একটু পড়ে ফেলবে। আচ্ছা, 24 দাগ বলা হচ্ছে দেখো জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে বা স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে কেন চলাচল করে। অর্থাৎ আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল, ওখানে ঝড় বৃষ্টি মেঘ ঝঞ্ঝা কিছুই সৃষ্টি হয় না, বায়ুমণ্ডল একদম শান্ত অবস্থায় থাকে বলে নির্বিঘ্নে কিন্তু জেট বিমান বা এরোপ্লেনগুলো কিন্তু ওই স্তর দিয়ে চলাচল করে, তো সে কারণটা লিখে ফেলবে একটু গুছিয়ে এখানে। আচ্ছা, তো 25 কি বলা হচ্ছে শিয়াল ও সীমার পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। যে ভূত্বকের দুটো খণ্ড আমি বললাম, শিয়াল যেটাকে মহাদেশীয় খণ্ড বলা হয়, সীমা যেটাকে মহাসাগরীয় খণ্ড বলা হয়, সেই দুটোর পার্থক্য আলোচনা করতে হবে। আচ্ছা, আরও কিছু 2 মার্কস আছে এখানে, এখানে আর একটু তোমরা এ করে নেবে এখান থেকে দেখো এই যে। আচ্ছা দেখো বলা হচ্ছে আয়নোস্ফিয়ার কাকে বলে। আয়নোস্ফিয়ার তোমরা জানো বায়ুমণ্ডলের উষ্ণতার ভিত্তিতে যে শ্রেণীবিভাগ, তার মধ্যে মেসোস্ফিয়ারের পরের স্তরটার নাম আয়নোস্ফিয়ার, যেটা আমাদের 80 কিলোমিটার থেকে 400 বা 450 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেটাকে আয়নোস্ফিয়ার বলা হয়, কারণ ওখানে বিভিন্ন গ্যাসীয় অণুগুলো কিন্তু আয়নিত অবস্থায় বা চার্জড পার্টিকেল হিসেবে থাকে, তো সেটা করে ফেলবে আয়নোস্ফিয়ার কাকে বলে। আচ্ছা, প্রত্যয়ন বায়ু কী, এটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যয়ন বায়ু অ্যান্টিটেড উইন্ড, অর্থাৎ আমরা ট্রাইসেলুলার মডেল অনুসারে জানি আয়ন বায়ুর বিপরীতে টোপোপজ স্তর দিয়ে নিরক্ষীয় অঞ্চল থেকে উপক্রান্তীয় উচ্চচাপ বলের দিকে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে প্রত্যয়ন বায়ু বলে, সেই বায়ুটা কি একটু পড়ে ফেলবে, অ্যান্টিটেড উইন্ড বলা হয়। আচ্ছা, 22 কি বলছে হিউমিফিকেশন কাকে বলে, হিউমাস সৃষ্টির যে প্রক্রিয়া মাটিতে তাকে হিউমিফিকেশন বলে, এটা একটু পড়ে ফেলবে। আচ্ছা, 23 কি বলছে সোলাম ও রেগুলিতের মধ্যে পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট, সোলাম ও রেগুলিতের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট করে ফেলবে। আচ্ছা, 24 কি বলছে মাটি ক্যাটেনা কি, মাটি ক্যাটেনা পাহাড়ি অঞ্চলের যে উঁচু অঞ্চল থেকে নিচু উপত্যকার মধ্যে যে মাটির পরিলেখের যে শৃঙ্খল, সেটাকে মাটি ক্যাটেনা বলে, এটা পড়ে ফেলবে। কর্তৃত পরিলেখ কি, খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ উপরের একটা স্তর ক্ষয় হয়ে চলে গেছে, পার্শ্ববর্তী অঞ্চল স্তরে ধরো এ স্তর আছে, কিন্তু একটা উপরের যে উঁচু স্তরটা যে মাটি ছিল বা উঁচু ভূভাগ ছিল সেখানে বি স্তর হয়ে গেছে, তো সেটাকে কেটে যাওয়া যে পরিলেখকে কর্তৃত পরিলেখ বলে। হ্যাঁ, ট্রানকেটেড প্রোফাইল বলে এটাকে ইংরেজিতে। আচ্ছা, তার নেক্সট আছে 26 কী বলছে দেখো মাটির স্তর ও পরিলেখের পার্থক্য, অর্থাৎ সয়েল হরাইজনাল প্রোফাইল, এই দুটোর পার্থক্য তোমরা জানবে। ধরো তোমাদের বাড়িতে 10টা বই আছে, তুমি 10 বই পরপর সাজিয়ে রাখলে, তো 10টা বইয়ের মধ্যে এক একটা বই এক এক ধরনের কালারযুক্ত বা এক ধরনের, কোনো বই বেশি মোটা কোনো বই কম মোটা, তো এক একটা বইকে বলা হয় একটা স্তর। একদম উপরের বই থেকে নিচের বই পর্যন্ত যে সবগুলো বইগুলোকে একত্রে বলা হয় মাটির পরিলেখ। তো এটাও ঠিক মাটির ক্ষেত্রেতেই একইভাবে, মাটির স্তর বলতে মাটির যে বিভিন্ন একই উপাদান বা একই বৈশিষ্ট্যযুক্ত যে হরাইজন্টাল বা অনুভূমিক যে লেয়ারগুলো আছে, ও এ বি সি ডি, এগুলোকে স্তর বলা হয়, আর ও থেকে ডি পর্যন্ত একত্রে সব স্তরগুলোর সমষ্টিকে উল্লম্বভাবে বলা হয় পরিলেখ, এর পার্থক্যটা করে ফেলবে। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে 10% সূত্র। তোমরা জানো রেমন্ড লিন্ডেম্যান বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের ক্ষেত্রে 10% সূত্রের অবতারণা করেন, তো সেটা কাকে বলে পড়ে ফেলবে। এবং লাস্ট বলা হচ্ছে সেলভা কি, এটাও করে ফেলবে। এবং আমি এখানে আরও দুটো প্রশ্ন তোমাকে অ্যাড করে দিচ্ছি 2 মার্কসের জন্য। একটা পড়বে তো হার্ট ফ্যান কাকে বলে, হার্ট ফ্যান পর্জল মাটিতে সৃষ্টি হয়, আর 2 নম্বর হচ্ছে ডুরিক ক্রাস্ট কি। হ্যাঁ, এবং আরেকটা জিনিস এখানে তোমরা অ্যাড করবে, সেটা হলো সোলাম, সোলাম এগুলোতে পার্থক্য করে ফেলেছে, তোমরা সংজ্ঞাটাও একটু করে ফেলবে। তো বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নগুলো একটু কেয়ারফুলি করে ফেলো, এই প্রশ্নগুলো একটু কেয়ারফুলি করলে তোমরা এর বাইরে কিচ্ছু পাবে না, তোমাদের
ফিজিক্যাল জিওগ্রাফি মাইনর পেপারে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে বিভিন্ন সিলেবাস আছে একই অলমোস্ট সেম, সবাই ক্যালকাটাকে ফলো করেই করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে মোরাললেস। তো সেই ফিজিক্যাল জিওগ্রাফিতে এই টপিকগুলোই থাকবে এবং তোমরা এনইপি সিলেবাসের আন্ডারে মাইনর কোর্সে যারা আছো তো সবাই কিন্তু এই প্রশ্নগুলোই তোমরা কমন পেতে চলেছো। তো খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা এটা পড়ো। আশা করি তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে পড়লে তোমরা খুব সহজেই খুব ভালোভাবে এটা তোমরা করতে পারবে এবং তোমাদের মার্চ মাসেই শেষের দিকেই আশা করি পরীক্ষা হবে মাইনরদের। তো সেই ফার্স্ট সেমে তোমাদের পরীক্ষা যাতে খুব ভালো হয় আমার সেই শুভকামনা থাকলো এবং তোমরা এই প্রশ্নগুলো থরলি যেগুলো আমি বলেছি যেভাবে তৈরি করতে হবে সেইভাবে করবে। যদি কোনো কোশ্চেন তোমাদের বুঝতে সমস্যা হয় বা তোমরা বুঝতে পারো যে এটা আমি পারছি না কীভাবে লিখতে হবে, তো তুমি আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো বা ইনস্টাগ্রাম বা ফেসবুক লিঙ্কও আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকেও আমাকে কিন্তু তোমরা জানাতে পারো। জানালে কিন্তু আমি তোমাদেরকে সব সময় তখনই কিন্তু